আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয়। সমান তালে আমাদের বাইরের কাজকর্ম করতে হয়। সমস্ত কাজ একার হাতে গুছিয়ে করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস। আর টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে অনেকটা সময়, শ্রম আর মাসিক খরচও কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। যেই টিপস গুলো ফলো করলে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। আর গৃহিণীরা কিন্তু নিজেদের জন্য বেশ খানিকটা সময়ও রাখতে পারবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যখন প্রত্যেক মহিলারা বাড়ির বাইরে বেরোই এই ধরনের একটা পার্স ব্যাগ তো সঙ্গে নিই, কিছু নিই না আর নিই। আর তারপরে কিন্তু এরকম একটা চাবি আমাদের ঘরে থাকেই। তো এই চাবিটা কি করি, আমরা পার্স ব্যাগের মধ্যে এভাবে রেখে দিই। টাকা পয়সা বা অন্যান্য কাগজপত্র আমরা বের করতে গেলে দেখা যায় অনেক সময় চাবি কিন্তু রাস্তাঘাটে হারিয়ে যেতে পারে। তো এটাই স্বাভাবিক, এইভাবে যদি একটা চেনের মধ্যে আমরা চাবি রেখে দিই তাহলে তো সেটা অন্য কিছু বের করতে গেলে হারিয়ে যাবে। তো কিভাবে আমরা চাবিটাকে রাখবো, আর হাতে যদি আমাদের অন্য কোনো বড় ব্যাগ না থাকে যেখানে আমরা সুন্দর মতো রাখতে পারবো, তাহলে এই চাবিটাকে কোথায় রাখবো আর কিভাবে যত্ন করে রাখবো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। প্রত্যেক মহিলার কিন্তু এই টিপসটা জানা দরকার। নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। যদি চাবির মধ্যে রিং থাকে তাহলে রিং এর মধ্যে নেবে, আর না হলে চাবির মধ্যে কোনো রকম রিং না থাকলে চাবির মধ্যে দেখবে একটা ছোট ছিদ্র করা রয়েছে, তো ওই ছিদ্রটার মধ্যে দিয়ে এইভাবে সেফটি পিনটাকে ঢুকিয়ে নিয়ে তারপর ব্যাগের ভেতরের কোনো পার্টের মধ্যে এইভাবে সেফটি পিনটাকে আটকে দাও। দেখবে বন্ধুরা, অবিশ্বাস্যভাবে কিন্তু চাবি আর কখনোই হারাবে না। তো এইভাবে যদি চাবি আমরা ক্যারি করি ব্যাগের মধ্যে, সেটা যে কোনো ব্যাগেই হোক না কেন, ভেতর থেকে কোনো রকম টাকা পয়সা অন্যান্য কোনো জিনিস বের করতে গেলে চাবি কিন্তু কখনোই রাস্তাঘাটে পড়ে যাবে না। তার ফলে জিনিসটা আমাদের সেফ থাকবে। তো এইরকম ভাবে ছোট ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু আমাদেরই বেশ খানিকটা সুবিধা হবে। ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি বসিয়েছি শাক, আর এই ধরনের লাউয়ের শাক বা কুমড়ো শাকের তরকারি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কম বেশি। কিন্তু আজকের এই ভিডিওটায় কিন্তু দু রকম টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এই শাকটা প্রায় রান্না হয়ে গেছে। এ পর্যায়ে নামানোর আগে কিন্তু আমি একটা ভাজা মসলা দেবো যাতে এই শাকটার টেস্ট আরো বেশি বেড়ে যায়। তো কি সেই ভাজা মসলা, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। অনেকেই আছে নানান রকম চাটনি, আচার বা অন্যান্য কোনো সবজি তৈরি করতে গেলে কিন্তু একটা ভাজা মসলা নামানোর আগে দেয়। কিন্তু সেই জিনিসটা এতটাই অল্প পরিমাণে হয় যে আমরা কিন্তু মিক্সিতে সেই জিনিসটা গুঁড়ো করতে পারি না। তো এখানে আমি দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। তো এই জিনিসটাকে কিভাবে আমি অল্প জিনিস গুঁড়ো করব। তো এখানে দেখো বন্ধুরা, আমি একটা তাওয়া গরম করতে বসিয়েছি। রুটি করার তাওয়াটার মধ্যে প্রথমে পরিমাণ মতো এই মসলাটাকে নিয়ে নেবো। সেটা তোমরা যে মসলাই দাও না কেন, অন্যান্য কোনো রান্নায় যদি অন্যান্য কোনো ভাজা মসলা দিতে হয় এভাবেই কিন্তু তোমরা সেটাকে গুঁড়ো করে নেবে। তো মিক্সি বা শিলনোড়া একটুখানি মসলার জন্য কিন্তু কখনোই আমাদের বের করা সম্ভব হয় না। তো কি করব, ভালো করে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে হালকা আঁচে একটু ফ্রাই করে নেবো। তো এইভাবে ফ্রাই করে নিলে দেখবে খুব সহজে শিলনোড়া, হামানদিস্তা বা কোনো রকম মিক্সার মেশিন ছাড়াই কিন্তু সুন্দর মতো মসলা আমরা বেটে ফেলতে পারছি। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে অপেক্ষা করব। হালকা ঠান্ডা হলে বেলুন চাকির মধ্যে আমি এই মসলাটাকে দিয়ে নেব। তো লাউ শাকের বা কুমড়ো শাকের মধ্যে যদি এই মসলাটা দেওয়া যায় তাহলে দারুণ স্বাদ হবে। এই একটা টিপস রইলো। আর কিভাবে বাটবো বা কিভাবে গুঁড়ো করব তার জন্য দেখো বন্ধুরা, বেলুন চাকির মধ্যে এইরকম ভাবে মসলাটাকে নিয়ে হালকা হালকা করে বেলুনটাকে এইভাবে চেপে যদি আমরা মসলাটা গুঁড়ো করে নিই তাহলে দেখবে দারুণ সুন্দর মতো কিন্তু এটা একটা গুঁড়ো হয়ে যাবে। খুব বেশি ফাইন 100% গুঁড়ো না হলেও কিন্তু 90 বা 70 বা 80% গুঁড়ো কিন্তু আমরা এইভাবে করে নিতে পারবো, যার জন্য আমাদের শিলনোড়া, মিক্সি কোনোটারই দরকার পড়বে না। এরপর দেখো এই ভাজা মসলাটা এরকম সবজি নামানোর আগে আমি দিয়ে দিলাম। তাতে দারুণ একটা টেস্ট হবে, দারুণ একটা স্মেল হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। একেবারে রেগুলার রান্না থেকে একটুখানি অদল বদল করতে চাইলে অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। ভালো লাগলে বন্ধুরা সঙ্গে থাকবে, লাইক করবে। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি এনভেলপ, আর এই ধরনের খাপের মধ্যে কিন্তু আমরা অনেক সময় টাকা হয় বা বাচ্চাদের স্কুলের ফিস হোক বা এগুলো কিন্তু আমরা সবসময়ের জন্য সাবমিট করে থাকি। কিন্তু এই ধরনের এনভেলপ গুলোর মধ্যে যখন আমরা টাকা পয়সা ভরবো, খেয়াল করে দেখবে এই খাপটাকে ঠিকঠাক মতো আটকানোর জন্য কিন্তু আমরা কি করি, আঠা ব্যবহার করি। না হলে এইভাবে আঠা দিয়ে না আটকালে কিন্তু যে কোনো মুহূর্তে টাকা পয়সা এখান থেকে পড়ে যেতে পারে। তাই একটা আঠা দিয়ে এটাকে টাইট করে সিল করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ঘরে যদি কোনো রকম আঠা না থাকে তাহলে সেক্ষেত্রে এই মুখটাকে আমরা কিভাবে আটকাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ভাত। হ্যাঁ বন্ধুরা, খুব সামান্য পরিমাণ 1-2 দানা ভাত এখানে লাগবে। ভাত কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই সবসময়ের জন্য থাকে। তো 1 দানা ভাত এখানে আমি নিয়ে নিয়েছি। আর যেখানটায় থেকে খামের এই জায়গাটা রয়েছে না, যেখানটা আটকাবো সেই জায়গাটা হালকা করে এইভাবে ভাত দিয়ে এইভাবে একটুখানি চেপে দিলাম।
তো ভাতের আঠা কিন্তু খুব দারুণ একটা আঠা। ঘরে যদি কোনো রকম আঠা না থাকে, দোকান বাজারে গিয়ে কেনার একটা ব্যাপার থাকে, কিংবা বাড়িতেই যদি কোনো রকম ভাবে আমাদের আটা ময়দা দিয়ে আঠা তৈরি করতে হয়, সেক্ষেত্রে অনেকটা সময় নষ্ট হবে। কিছু করার দরকার নেই, একটুখানি ভাত দিয়ে এইরকম ভাবে চেপে লাগিয়ে দাও, সুন্দর মতো কিন্তু একটা আঠা তৈরি হয়ে যাবে, যার জন্য আমাদের একেবারে খরচা তো হবেই না, সাথে একটা ইনস্ট্যান্ট আমরা কিন্তু জোগাড় তৈরি করে নিতে পারবো। তো এইভাবে বুদ্ধি খাটিয়ে যদি একটু একটু করে কাজগুলোকে সহজ করে নিই, কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা সেভ হচ্ছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ভাত, আর এই ভাতটা কিন্তু আমার ফ্রিজে প্রায় ২-৩ দিন যাবত রয়ে গেছে, যার কারণে দেখতে পাচ্ছ ভাতগুলো কেমন একটু দলা দলা হয়ে গেছে, আবার একদম ভেজা ভেজা হয়ে গেছে, চালগুলো একেবারে ভেঙে ভেঙে গেছে। এই কারণে কিন্তু আমি এই ভাতটা খাওয়া একেবারেই সম্ভব না। কি করব, এই ভাতটাকে ফেলেই দেবো। ফেলে না দিয়ে, যদি মাইক্রো ওভেন না থাকে, কিভাবে ভাতটাকে গরম করে নেবো, ঝরঝরে করে নেবো, কেননা এই ভাতের মধ্যে জল দিয়ে যদি আমরা ফুটান দিই, সেক্ষেত্রে কিন্তু ভাতটা আরো বেশি গলে যাবে, ভাতের টেস্ট থাকবে না। আর যদি মাইক্রো ওভেন থাকে, সেক্ষেত্রে তো কোনো ব্যাপার না, একটুখানি গরম করে নিলেই ভাতটা আবার আগের মতো নরম হয়ে যাবে। কিছু কিছু ভাত ভালো শক্ত শক্ত দানা দানা রয়েছে, কিছু কিছু ভাত একেবারেই গলে গেছে। তো কিভাবে আমরা মাইক্রো ওভেন ছাড়া খুব সহজে গ্যাস না জ্বালিয়ে এই ভাতটাকে গরম করবো, তার জন্য এখানে একেবারে শক্ত চাকা চাকা যে ভাতগুলো রয়েছে, সেই ভাতগুলো খুব সামান্য পরিমাণ একটুখানি একটা স্টিলের কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম। অবশ্যই এখানে স্টিলের কন্টেনার ব্যবহার করবে। আর নিয়ে নিয়েছি একটা ক্যাসারল। এই ধরনের ক্যাসারল বা হটপট যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজটা করতে ভীষণই সুবিধা হবে। খুব সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে দেবে, তবে জলটা কিন্তু অবশ্যই ভালো মতো একটু গরম করে নেবে। হালকা উষ্ণ গরম করলে চলবে না, একটু ভালো মতো গরম করে নেবে। তারপর এইভাবে টিফিন বক্সটাকে ঢেকে রাখবো অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট বাদে ফিরে আসলাম। এরপর এই কন্টেনারটার ঢাকনাটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। জলটা কিন্তু এখনো বেশ অনেকটা গরম রয়েছে, আর এইভাবে যদি আমরা ভাত গরম করে নিই, তাহলে দেখবে বন্ধুরা, গ্যাস জ্বালানো ছাড়াই সুন্দর মতো কিন্তু আমরা ভাত গরম করে নিতে পারছি। তো যেহেতু বাটিটা একটু গরম, তাই কিন্তু আমি এখানে একটা কাপড় দিয়ে ধরলাম। তারপর দেখো বন্ধুরা, এই ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভাতগুলো যে একেবারে দলা পাকিয়ে গেছিল না, সেই জিনিসটা কিন্তু একেবারেই নেই। সুন্দর মতো ঝরঝরে হয়ে গেছে। আর এইভাবে যদি আমরা ভাত গরম করে নিই, সেক্ষেত্রে গরম তো হবেই, আর কোনো রকম গ্যাস জ্বালানো ছাড়াই সুন্দর মতো গরম করা যাবে। আর এভাবে ভাত গরম করলে কিন্তু ভাতের একই রকম টেস্ট থাকবে। তো কি পরিমাণ ছিল ভাতটা, আর কি পরিমাণ হলো, তোমরা কিন্তু নিজেরাই ভিডিওটা দেখলে ভালো মতো বুঝতে পারবে। তাই তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতেই পারো। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। যখন আমরা বাজার থেকে নতুন মগ কিনে আনি, তখন দেখবে বন্ধুরা, খেয়াল করে, এই মগগুলো কিন্তু বেশি দিন চলে না। কেন চলে না বলো তো? খুব হালকা ভাবে তৈরি হয়, আর একদম হালকা পলিথিনের থাকে বলে কিন্তু এই মগগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ একেবারে কিন্তু নরম লিকপিক করছে। তো এই মগটার দাম নিয়েছিল প্রায় ৮০ টাকা। তাতেও কিন্তু এই মগটা বেস্ট কোয়ালিটি বলে দিলেও কিন্তু আমার কিন্তু খুব একটা বেশি দিন যাবে না, এটাই মনে হচ্ছে। কেন যাবে না? তো তারই একটা প্রমাণ, এই ধরনের আগেও একটা মগ কিনেছিলাম, বেশি দিন না, মাত্র 2 থেকে 3 মাস ব্যবহার করার পরিণাম হচ্ছে এটা। তো ভারী অবস্থায় বা জল ভর্তি অবস্থায় যদি পড়ে যায়, সেক্ষেত্রে কেউই গ্যারান্টি দিতে পারে না যে মগগুলো ভালো হবে কিনা। তাও আমাদের কিন্তু চেষ্টার কোনো রকম ত্রুটি থাকে না। তাই এবার মগ কিনে আনার পরই কিন্তু আমি এই ছোট্ট কাজটা করেছি, যাতে অনেকদিন পর্যন্ত আমি মগটাকে টেকসই করতে পারি। তো কি করেছি, মগটা কিনে আনার পর নতুন অবস্থাতে ডিপ ফ্রিজের মধ্যে বেশ খানিকটা সময় রেখে দিতে হবে। তো প্রায় 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবে। তাতে কি হবে, এই পলিথিনের যে জয়েন্ট গুলো থাকে, বা কোথাও যদি কোনো রকম আঠা দেওয়া থাকে, সেই জায়গার আঠাগুলো যদি হালকা থাকে, বা জয়েন্ট গুলো যদি খুব হালকা থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জয়েন্ট থেকে। তাই যদি এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে বেশ কিছুটা সময় রেখে দিই, তাহলে ডিপ ফ্রিজের মধ্যে একটা ঠান্ডার প্রেসারে কিন্তু সমস্ত জায়গার যে আঠাগুলো ছিল বা পলিথিনের জয়েন্ট গুলো ছিল, সেগুলো কিন্তু অনেকটা বেশি টাইট হয়ে যাবে, খুব সহজেই কিন্তু পড়ে গেলে ভাঙবে না। তো এবার থেকে নতুন মগ কিনে আনার পর ব্যবহার করার আগে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে একটু টাইট করে নেবে। তাতে কিন্তু অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না। অবশ্যই লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, বাজার থেকে যখন আমরা আলু কিনে আনি, তখন খেয়াল করে দেখবে আলুগুলো কিন্তু, যেহেতু বর্ষাকাল, তাই একটু হালকা ভেজা ভেজা থাকে। তো এই ধরনের ভেজা আলু বেশ কদিন কিন্তু আমরা স্টোর করে রাখতে পারবো না। 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আলুগুলো নষ্ট হয়ে যাবে। এটাই স্বাভাবিক, বর্ষাকালে যে কোনো জিনিসই কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো কিভাবে আমরা আলুগুলো স্টোর করবো যাতে অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখতে পারি? তো প্রথমে আলুগুলো কিনে আনার পর আমরা অনেকেই আছি এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিই, যাতে হাওয়া বাতাস লাগে, হাওয়া চলাচল, হাওয়া স্পেসটা থাকে, তাতে অনেকদিন পর্যন্ত ফ্রেশ রাখা যায়। কিন্তু বন্ধুরা, এরকম ভাবে ঝুড়ির মধ্যে রাখলেও কিন্তু দেখা যায় বেশ কদিন বাদে কিন্তু আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো কিভাবে রাখবো? নিয়ে নিয়েছি এখানে কাগজ। ঘরে থাকা পুরোনো
বা কোনো অদরকারি কাগজ যদি থেকে থাকে বা নিউজ পেপার যদি থেকে থাকে, সেই কাজটা কিন্তু তোমরা ওইগুলো দিয়েই করতে পারো। তো এখানে কি করব, খুব সামান্য পরিমাণ একটুখানি পেপার এইভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এইভাবে কেটে নিলে কি হবে বন্ধুরা, এই কাটা ছোট ছোট কাগজের টুকরোগুলো যদি আলুর ঝুড়িতে রেখে দিতে পারি, তাহলে আলুগুলো কিন্তু খুব সহজে পচবে না। কেন পচবে না? আলুর মধ্যে যে ভেজা ভেজা ভাবটা থাকে না, সেই ভাবটা দূর করার জন্য কিন্তু এখানে ছোট ছোট কাগজের টুকরো দিলাম, যাতে আলুর মধ্যে কোনো রকম ভেজা ভাব থাকলেই কাগজটা অ্যাবজর্ব করে নেয়। তার ফলে আলুগুলো অনেকদিন পর্যন্ত ফ্রেশ রাখবে আর খুব সহজে কিন্তু পচতে দেবে না। তো এইভাবে যদি আমরা আলু সংরক্ষণ করতে পারি, দেখবে বন্ধুরা যেই আলু অল্প কদিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছিল, সেই আলু কিন্তু অনেকদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারবো। এই ছোট ছোট টিপস গুলো অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলো দেখে নাও পরের টিপস। টয়লেট হোক কিংবা ওয়াশ বেসিন বা সিঙ্ক, সবেতেই কিন্তু এখন এরকম স্টিলের কল লাগানো থাকে। আর এই স্টিলের কলগুলো দেখতে এতটাই বাজে লাগে। কেন বলো তো বাজে লাগে? যেহেতু এটা সবসময়ের জন্য জল ব্যবহৃত হয়, আর জলের দাগ পড়ে পড়ে, জলের আয়রনের দাগ লেগে লেগে কিন্তু এই জায়গাটা এরকম একটা ছোপ ছোপ দাগ হয়ে যায়, যেটা কিনা দেখতে এতটাই খারাপ লাগে, যেটাকে আমরা ঠিকঠাক মতো মেজে ঘষে পরিষ্কার করে রাখলেও এই স্টিলের মধ্যে যদি এরকম জলের একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়, সেই দাগটা কিন্তু উঠতেই চায় না, বরঞ্চ খুবই দেখতে বাজে লাগে। হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আমরা যতই সিঙ্ক বা টয়লেটটাকে বা রান্নাঘরের বেসিনটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রাখি, দেখবে এই কলের জন্য কিন্তু খুবই খারাপ লাগে। তো কিভাবে এই কলটা আমরা পরিষ্কার করবো? প্রথমে ভালো করে একটা স্ক্রাবার বা এরকম ভাবে হাতের সাহায্যে জল দিয়ে বা কোনো রকম লিকুইড ডিশ ওয়াশার দিয়ে ভালো করে কলটাকে মেজে নাও। মেজে নেওয়ার পর শুকনো করে নিয়ে তারপর কি করবে, একটুখানি নারকেল তেল দিয়ে দেবে। তো ভালো করে প্রথমে পরিষ্কার করে নেবে, দিয়ে একটুখানি নারকেল তেল, ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল একটুখানি দিয়ে, তারপর একটুখানি তুলো হোক বা ওয়াইপস হোক বা সুতির কোনো কাপড় হোক বা ন্যাপকিন হোক, যাই হোক না কেন, এইভাবে হালকা হালকা করে পুরো কলের গায়ে এভাবে লাগিয়ে দেবে। তাতে কি হবে, কলের গায়ের মধ্যে আর কোনো রকম জল বসবে না। তো জলটা এই তেলটা দেওয়ার কারণে কখনোই আর দাঁড়াবে না। আর তার ফলে কিন্তু এই যে জলের যে দাগগুলো ছোপ ছোপ হয়ে যেত না, সেটাও আর হবে না। আর কলের মধ্যে একটা স্টিলের শাইনিং ভাব থাকবে। খুব সহজেই কিন্তু দেখতে পরিষ্কার লাগবে। একবার অন্তত সপ্তাহে বা সপ্তাহে ২ দিন কিন্তু এই কাজটা করলে এই স্টিলের কলগুলো আর একেবারেই দেখতে খারাপ লাগবে না। তো এভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতেই পারি। ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। আমরা অনেকেই আছি বন্ধুরা, নিচু হয়ে পেট চেপে বসে ঘরদুয়ার মুছতে পারি না। যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের কথা আলাদা। আর যারা এরকম ভাবে নিজেদের কাজ নিজেরা করতে বেশি পছন্দ করে, তারা কিন্তু পেট চেপে, অনেক সময় হয় ডেলিভারির কারণে বা অনেক সময় হয় স্থূলতার জন্য, কিন্তু আমরা পেট চেপে বসে এরকম ভাবে কোনো নিচু কাজই করতে পারি না। আর ঘর মোছাটা তো কোনো কথাই আসে না। তো যদি আমরা নিচু হয়ে ঘর মুছতে না পারি, তখন আমরা কি করি, কোনো রকম মপ বা এইরকম স্টিক লাগানো যে ঘর মোছাগুলো হয়, সেগুলো কিনে আনি। তো সেগুলোর ক্ষেত্রেও একটা আলাদা করে পয়সা খরচা করতে হয়। তো টয়লেটে যে ওয়াইপার গুলো থাকে, সেই ওয়াইপার গুলোকে কিন্তু আমরা দুভাবে ব্যবহার করতে পারি। অনেক সময় হয় নিচে ওয়াইপারের যে রাবারটা থাকে না, সেটা খেয়াল করে দেখবে হালকা হয়ে গেছে, মানে লুজ হয়ে গেছে, জল ঠিকঠাক মতো সোয়াপ হচ্ছে না। তো সেক্ষেত্রে কি করব, বাতিল করে দেওয়া ওয়াইপার কিংবা ভালো ওয়াইপার দিয়েও কিন্তু হবে। তো এই ওয়াইপারের মধ্যে একটা ভেজা কাপড় এইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এই কাপড়টাকে ওয়াইপারের সাথে ফিক্সড করে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এরকম পুরোনো পেনের ঢাকনা। পেনের ঢাকনাটাকে দিয়ে ভালো করে দু সাইডে এরকম ভাবে কাপড়টার সাথে এরকম ভাবে আটকে দেবো ওয়াইপারের মধ্যে। তাতে কিন্তু খুব সুন্দর মতো একেবারে ফিক্সড হয়ে যাবে আর কাপড়টা খুলবে না। তোমরা চাইলে শুকনো কাপড়েও করতে পারো, যেহেতু ঘর মুছবো তাই এখানে আমি ভেজা কাপড় নিয়েছি। তো এই কাজটা দেখলে তোমরা একেবারে অবাক হয়ে যাবে যে এভাবেও কিন্তু আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। তারপরে এই ওয়াইপার দিয়ে যদি আমরা ঘরের কোণাকানাচি থেকে শুরু করে ঘর যেভাবে আমরা মুছি, খাটের নিচ, সোফার নিচ, আলমারির নিচ, সমস্ত জায়গা যদি সুন্দর করে আমরা মুছে পরিষ্কার করে নিতে পারি, তাহলে নিচু হয়ে তো আমাদের ঘর মুছতে হচ্ছেই না, সাথে ঘর মোছার জন্য আলাদা করে কিছু কিনতে হচ্ছে না। একটা জিনিস দিয়ে কিন্তু দুরকম ভাবে আমরা ব্যবহার করতে পারছি। তাই বন্ধুরা, এবার থেকে কিন্তু কোনো রকম আমাদের ওয়াইপার নষ্ট হলেও ফেলবো না। আর ঘরে থাকা খালি পেনের ঢাকনা বা নষ্ট হয়ে যাওয়া পেনের ঢাকনাগুলোকেও কিন্তু ফেলে দেব না। এইভাবে কিন্তু ছোট ছোট কাজগুলো আমরা সহজ করে নিতে পারি। শুধুমাত্র যে বন্ধুরা ঘরের ফ্লোর বা কোনাকানাচি আমরা পরিষ্কার করতে পারি তা কিন্তু না। একই রকম ভাবে দেয়ালের মধ্যে যে ঝুলগুলো থাকে বা দেয়ালের ওপরের দিকের অংশে যেখানে আমাদের হাত যায় না, হয়তো ধুলো পড়ে নোংরা হয়ে গেছে, সেখানে হয়তো একটুখানি হয়তো মনে হচ্ছে যে মুছলে পরে ভালো হতো, সেই রকম জায়গাটাও কিন্তু অনায়াসে খুব সুন্দর মতো আমরা এই জিনিসটাকে দিয়ে দারুণ ভাবে ঘর মোছা বা এই দেয়ালগুলো পরিষ্কার করার কাজটা করে নিতে পারবো। যার জন্য দেয়ালটা তো পরিষ্কার হবে, সাথে আমাদের একেবারে খাটনিও হবে না। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।